জনাব জালাল আহমেদ, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এনার্জি অ্যান্ড পাওয়ার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ২৮ মাস পর আপনারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি বা সমন্বয় করলেন। ক্যাব সহ সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা গণশুনানিতে যে তথ্য উপাত্ত দিয়েছিল দাম না বাড়িয়েও ঘাটতি মোকাবেলা করা সম্ভব ছিল, কিন্তু এটা দ্বিমতও আছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? এই দাম বাড়ানোর যে প্রক্রিয়াটা, বিদ্যুতের দাম একবারে যে বৃদ্ধি করা হলো, এটাকে কতটা যৌক্তিক মনে করছেন? গণশুনানি আসলে মূল্য সমন্বয়ের একটা প্রক্রিয়ার অংশ। এই প্রক্রিয়া শুরু হয় আসলে লাইসেন্সির প্রস্তাবের মাধ্যমে, এবং লাইসেন্সির প্রস্তাবের পর এটা কারিগরি কমিটি বিবেচনা করে, এটা বিশ্লেষণ করে, এটা কমিশনে উপস্থাপন হয় এবং তারপর আমরা গণশুনানিতে যাই। গণশুনানিতে দুটি পক্ষ থাকে। আমরা যারা মূল্য সমন্বয় করতে চান তাদের কথা শুনি, যারা আপত্তি করেন তাদের কথাও শুনি, এবং উভয় পক্ষের কথা শোনার পর আমরা সবগুলো বিষয় বিচার বিশ্লেষণ করে একটা যৌক্তিক মূল্য সমন্বয়ের চেষ্টা করি। এটা যদি বৃদ্ধি বলি, মূল্য বৃদ্ধির চেষ্টা করি, যাতে কনজিউমারদের উপরে খুব বেশি চাপ না পড়ে। একই সঙ্গে আপনার বিদ্যুৎ সরবরাহের জন্য যে ইউটিলিটিসের যে চাহিদা, অর্থাৎ তার যে রেভিনিউ ডিমান্ড যেটা, সেটির জন্য মেনটেন করা যায়, সেটা আমরা লক্ষ্য রাখি। এবারে মূল্যবৃদ্ধিতে যদি আমরা দেখি যে ৫৬,০০০ কোটি টাকা যেটা ভর্তুকির প্রয়োজনের নিরিখে আমরা যে মূল্য বৃদ্ধি করেছি, এতে হয়তো দেখা যাবে ১২,০০০ কোটি টাকা ভর্তুকি কমবে। আরও ৪৪,০০০ কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হবে এক্ষেত্রে। মূল্য যদি ব্যয় যদি সংকোচন করা যায়, ব্যয় যদি কমানো যায়, অপব্যয় যদি বলি আমরা, অপব্যয় যদি কমানো যায়, তাহলে নিঃসন্দেহে সেখানে সেভিংস কিছু হবে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়তো সাবসিডি কমবে, বাট পরবর্তীতে এটার প্রভাব মূল্যের উপর পড়বে আমরা যখন পরবর্তী মূল্য নির্ধারণে যাব। ক্যাব যে কথাগুলি বলেছে, কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাদের কথাগুলি নিয়েছি, এবং এই বিষয়ে আমরা প্রয়োজনীয় নির্দেশনা আমরা ইউটিলিটিসগুলিকে দিচ্ছি। আপনি পূর্ববর্তী আদেশগুলো যদি খেয়াল করেন, আপনি দেখবেন পূর্ববর্তী গণশুনানিগুলির প্রেক্ষিতে অনেকগুলো ব্যয় কিন্তু ইউটিলিটিসের কমেছে। এখনও অনেক জায়গা আছে যেখানে দক্ষতা বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, এবং এর মাধ্যমে আমি মনে করি যে উৎপাদন খরচ আরও কমানো সম্ভব হবে। তো আপনি মনে করছেন যে আপনারা দাম বাড়ানোর যে প্রক্রিয়ায় দাম বাড়াচ্ছেন, এটা যৌক্তিক আছে? নিঃসন্দেহে। আহ, যেটা কারণ হচ্ছে আমরা যদি দেখি যে বিদ্যুতের দাম তো এটা এবারই প্রথম বাড়লো না। আমরা যদি গত ১৫ বছর দেখি, ১৫ বছরে অনেকবার এই দাম সমন্বয় করা হয়েছে, এবং স্বাভাবিক মুদ্রাস্ফীতিও যদি আমরা বিবেচনা করি, এর প্রভাবও এর উপরে আছে। জ্বালানি খরচের বিষয়টা আছে, জ্বালানির মূল্য বৃদ্ধি যদি হয় এক্ষেত্রে এটার প্রভাব পড়ে, এবং অন্যান্য বিষয় তো আছেই। বা- বা- সঙ্গত কারণেই লাইসেন্সিরা দাম বাড়ানোর যে আবেদন করে, এবারও বিপিডিবির পক্ষ থেকে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর কথা বলা হয়েছিল ঘাটতি কমানোর জন্য। আপনারা প্রতি ইউনিটে ১ টাকা ৩৯ পয়সা দাম বাড়িয়েছেন। এতে হয়তো বার্ষিক বিপিডিবির অতিরিক্ত রেভিনিউ আসবে ১২,০০০ থেকে ১৪,০০০ কোটি টাকা। তাতে আপনারা ওই প্রথম দিনের আদেশে বলেছেন এরপরও ঘাটতি থাকবে ৪১,০০০ কোটি টাকা। কিন্তু লাইসেন্সির তো একটা রাইট আছে যে যেই টাকাটা আপনারা যৌক্তিক মনে করবেন যে ব্যয়টা, সেটা যদি আপনারা পুরোটা মূল্যে পাস অন না করেন, সেক্ষেত্রে আপনারা সরকারকে অনুরোধ করবেন সাবসিডি দিয়ে যেটা কাভার করে। এই ধরনের কোনো অনুরোধ বা নির্দেশনা আপনারা সরকারকে দিয়েছেন, বা সরকারের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা এই সাবসিডির মাধ্যমে ঘাটতি সমন্বয় করা? আসলে সাবসিডির বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বাট পিডিবির প্রস্তাবে এটা রয়েছে যে তারা সাবসিডি যেমন প্রতিনিয়ত পাচ্ছেন, প্রতি বছর নিয়মিতভাবে, এবছরও তারা সাবসিডি যেটা পাওয়ার এটা পাচ্ছেন, এবং আগামী অর্থ বছরের জন্য তারা মনে করছেন যে ৫৬,০০০ কোটি টাকা সাবসিডি প্রয়োজন হবে। এবং যদি আমরা এই মূল্যটা সমন্বয় করি, তাদের যদি ১২,০০০ টাকা সেভিংস হয়, এই ১২,০০০ কোটি টাকা সাবসিডি তখন কম লাগবে, এবং এই ১২,০০০ কোটি টাকা সরকার হয়তো অন্যত্র আরও উৎপাদনশীল অন্য কোনো কাজে ব্যয় করতে পারবেন। তো তাহলে এই এই যে সাবসিডির ব্যাপারটা আসছে, যে ভোক্তা পর্যায়ে আপনারা প্রতি ইউনিট প্রথমে দাম বাড়িয়ে ১১ টাকা, ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা করেছিলেন, এবং ইউটিলিটির প্রস্তাবের প্রেক্ষিতে লাইফলাইন গ্রাহক এবং ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত দাম পরের দিন আপনারা আবার
একটা আদেশের মাধ্যমে সমন্বয় করেছেন। এতে মূল্য বৃদ্ধি দাঁড়িয়েছে 9 টাকা 10 টাকা 11 থেকে 40 পয়সা। 10 টাকা 40 পয়সা হয়েছে। তো এতে তো একটা ইউটিলিটিগুলোর যে বর্ধিত আয় হতো সেখানে তো একটা ঘাটতি দেখা দিল। তাহলে এটা সমন্বয় করার জন্য ইউটিলিটিগুলো কি করবে? কমিশনের পক্ষ থেকে এইটা নিয়ে আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন? এটা যখন আমরা ইউটিলিটিগুলি আবেদন করে এটা মূল্য, এটা বিশেষ করে লাইফলাইন গ্রাহক এবং প্রথম ধাপের গ্রাহকের মূল্য বৃদ্ধির তারা যখন বাদ দিতে বলেন, আমরা তখন তাদের সঙ্গে বসেছি। এবং তাদের সকলের সঙ্গে আলোচনা করেছি। সকলের সম্মিলিত মতামতের প্রেক্ষিতে এটা আমরা এই বর্ধিত দামটা প্রত্যাহার করেছি। এবং সে মিটিংয়ে আলোচনা হয়েছে যেটা কিভাবে মেটানো হবে। বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলি আছে, আরইবির ক্ষতি হবে সবচেয়ে বেশি টাকার অঙ্কে। সেখানে আলোচনা হয়েছে আমরা পাইকারি যে মূল্য আছে পিডিবি থেকে তারা যে মূল্যে কিনে, এই পাইকারি মূল্য সমন্বয়ের মাধ্যমে সেটি তাদের ইউটিলিটি পর্যায়ে সমন্বয়ের আমরা চেষ্টা করব। আর এই ক্ষেত্রে যেহেতু আয় কমে যাবে, সেই ক্ষেত্রে সাবসিডির পরিমাণ আরও হয়তো 2,000 কোটি বেড়ে যাবে, যে কারণে প্রথম আমরা যে হিসাব করেছিলাম 14,000 কোটি টাকা সাবসিডি কমবে, সেই জায়গায় হয়তো 12,000 কোটি টাকা সাবসিডি কমবে। না, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে সকলেরই জানা, কমিশন জ্বালানি বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে তার লাইসেন্সিদের করণীয় নিয়ে নির্দেশনা জারি করে। আপনি প্রথম দিন যেদিন ট্যারিফ অর্ডার জারি করেছিলেন ওই দিন বলেছিলেন যে ডিটেল মানে ট্যারিফ অর্ডার যেটা আসছে সেখানে নির্দেশনাগুলো দিবেন। পিডিবির বর্তমানে উৎপাদন খরচ প্রায় 13 টাকার বেশি খানিকটা। এই পর্যায়ে এই সকল পক্ষ মনে করছে যে এই পুরো দায় ভোক্তাদের উপর চাপানোর কোনো সুযোগ নাই, উৎপাদন খরচও কমিয়ে আনতে হবে, এবং তারা এটাও মনে করছে যে অপচয়, অনিয়ম, দুর্নীতি এইসব কমিয়ে এই ব্যয়, উৎপাদন ব্যয় অনেকখানি সাশ্রয় করা সম্ভব। কমিশনের পক্ষ থেকে বিপিডিবিকে এটা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা দেয়া হচ্ছে কিনা? হ্যাঁ, বিপিডিবিকে ডিটেল নির্দেশনা দেওয়া হচ্ছে এ বিষয়ে। বিশেষ করে 2-3টি ইস্যু, ক্যাপাসিটি চার্জ, অ্যাভেলেবিলিটি, এই সকল বিষয়ে নজর রাখা হবে এবং এ সকল বিষয়ে তাদের নিয়মিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হচ্ছে অন্যান্য বিষয়ের সঙ্গে। কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে আমরা যদি ইনভেস্টমেন্টের চিন্তা করি যে ইনভেস্টমেন্ট বৈদেশিক মুদ্রায় হয়েছে না দেশীয় মুদ্রায় হয়েছে, যদি 2 রকম মুদ্রা হয়ে থাকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ কত হয়েছে, দেশীয় মুদ্রায় পরিশোধ কত হয়েছে, সো আমরা দেখা যাবে এখানে হয়তো আমরা সেভিংস করতে পারবো। অ্যাভেলেবিলিটি যেটা আছে সেই ক্ষেত্রেও আমরা যদি বিবেচনা করি, হিট রেটের কথা বিষয়টা আসছে যে 2টা বিষয় আগে দেখা হয়নি কমিশন থেকে, এই বিষয়গুলো এই নির্দেশনায় এবছর থাকছে এবং এই বিষয়গুলো আমরা নিয়মিত পর্যালোচনা করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এটা তাদের কাছ থেকে প্রতিবেদন মান্থলি এবং ত্রৈমাসিক প্রতিবেদন আসবে। একটা কমিটি করার জন্য যে কমিটি এই বিষয়গুলো দেখবে এবং সঙ্গে অন্যান্য বিষয় আপনি যেটুকু বলেছেন অপচয়ের কথা অথবা যেখানে দক্ষতা অর্জনের সুযোগ আছে, পার্টিকুলারলি যে আপনার দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলিকে অধিক হারে ব্যবহার করা, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। আমরা যদি খেয়াল করি যে আমরা দেখব যে উৎপাদন খরচ এই মুহূর্তে 13 টাকা এবং এই উৎপাদন খরচের একটা বড় অংশ কিন্তু ক্যাপাসিটি চার্জ 5 টাকা। আমরা যদি এই ক্যাপাসিটি চার্জ যদি আসলে 2 টাকা হতো, অর্থাৎ আমার 17,000 মেগাওয়াট বা 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে আমার যদি উৎপাদন ক্ষমতা হতো 20,000 বা 22,000 মেগাওয়াট, আমার হয়তো বাড়তি ক্যাপাসিটি চার্জটা টানতে হতো না। ফলে রিটায়ারমেন্ট অফ পাওয়ার প্ল্যান্টসের যে পরিকল্পনা, এটি বিশ্লেষণ করার জন্য আমরা পিডিবিকে রিকোয়েস্ট করেছি যে সকল কেন্দ্র মেয়াদ পূর্তি হবে সেগুলো যেন নবায়ন না করা হয় এবং রিটায়ারিং প্ল্যানটা যেন পুনরায় পরীক্ষা করে দেখা হয়। না, মানে যেটা হচ্ছে যে আমাদের এখানে যে বিষয়টা দাঁড়িয়ে গিয়েছে, ক্যাপাসিটি চার্জ একটা গালিতে রূপান্তর হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, থাকবেই, এটা সরকারি হোক বেসরকারি হোক বা থাম রোলে বলা হয় 40% ক্যাপাসিটি চার্জ আর 60%। না, আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে আমার এডিশনাল ইনস্টলড ক্যাপাসিটি থাকার কারণে আমি ওই জায়গাটাতে আসছি অনুপাত বেড়ে গেছে। মাননীয় চেয়ারম্যান, যেটা হচ্ছে বিগত সরকারের সময় যেটা করা হয়েছে বিশেষ করে 18 সালে অতিরিক্ত মানে 2800 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এই 16 বছর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান
কখনোই পুরোপুরি অনুসরণ করা করা হয়নি, হয়নি। তার জন্য এই প্রবলেম তৈরি হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই প্রবলেমটা আসলে ওয়ান গোতে একটা সমাধান করা, মানে বাইব্যাক করা, যেসব মানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র ধন্যবাদ। আছে, আমি একটা যেটুকু সমঝোতার মধ্যে জি, বাইব্যাক করা যায় আমরা কিনা? যেটুকু জানি যে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটা কমিটি করেছিল, সেই কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। সেই কমিটিকে বা অত নতুন একটা কমিটি একই সভাপতি একজন একই ব্যক্তিকে রেখে দেয়া হয়েছিল যে এই পাওয়ার পার্টি এগ্রিমেন্টগুলি থেকে বেরিয়ে আসার সুযোগ খোঁজার জন্য। সেই কমিটি কোনো প্রতিবেদন দিয়েছে বলে আমি জানি না। বর্তমান সরকার নিঃসন্দেহে বিষয়টা গুরুত্বের সঙ্গে নিতে পারে, এই পিপিএগুলি পুনর্বিবেচনার সুযোগ খুঁজতে পারে। এই এই পিপিএগুলি চলমান থাকলে সরকারের কতটুকু ক্ষতি, অথবা যদি এই পিপিএ থেকে যদি বেরিয়ে আসে এতে ক্ষতি বেশি না কম, এটা বিবেচনা করে কিছু কিছু চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা আমার ধারণা সরকার করতে পারে। আর একটা বিষয় যেটা আপনি এর আগে বলছিলেন সেটার প্রসঙ্গে বলি আমি, যে আমরা জানি যে রূপপুর যেটা বলা হচ্ছে অগাস্ট মাসের দিকে তারা গ্রিড লাইনে সরবরাহ শুরু করবে এবং তারা আশা করতেছে বাই দিস ইয়ার তারা একটা ইউনিট পূর্ণ ক্ষমতা উৎপাদনে যেতে পারবে। রূপপুরে যদি 1200 মেগাওয়াট আসে এটা কিন্তু একটা বড় একটা রেসপাইট হবে ফর দ্য সিস্টেম। গ্রিডের চ্যালেঞ্জ আছে, বাট 1200 মেগাওয়াট যদি আমরা লো কস্ট বিদ্যুৎ সেখান থেকে পাই, দাম এখনও ঠিক হয় নাই আমরা জানি, বাট এই মুহূর্তে যে পৃথিবীর যে কেনা দাম ক্রয় মূল্য রয়েছে বিদ্যুতের তার চেয়ে কম পড়বে বলে আমাদের ধারণা সবার। সো ফলে সেখানে একটা রেসপাইট হবে। রিনিউয়েবলের যে টার্গেট আছে সরকারের, দ্যাট উইল কাম ইন এ কাপল অফ ইয়ার্স, ফলে সেটাও কিন্তু দামে একটা প্রভাব পড়বে। ফলে ভবিষ্যতে খুব দ্রুত আমাদের পুনরায় দাম বাড়াতে হবে বলে আমি মনে করছি না এই মুহূর্তে। না, ধন্যবাদ আপনাকে। আপনি বিষয়টি খুব ভালোভাবে ইয়ে করেছেন। ভোক্তার স্বার্থ রক্ষা করা বা ভোক্তার স্বার্থের দিকে নজর দেওয়া বিইআরসির একটি বড় দায়িত্ব। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে মানে কোনো কমিশনই এই বিষয়ে আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আপনার নেতৃত্বে যে কমিশন এই ভোক্তার স্বার্থ সংরক্ষণে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং দায়িত্ব পালনকালে কী ধরনের পদক্ষেপ নিতে চান? যেটা কারণ আমাদের আইন এবং আমাদের যে চুক্তি ভোক্তাদের সাথে ইউটিলিটির যে চুক্তি সেটা ভোক্তাদের পক্ষে, ইউটিলিটির পক্ষে, ভোক্তাদের পক্ষে না। যেমন প্রিপেড মিটারে বা ভোক্তাদের তথ্য জানানো, যে বিলিং কিভাবে হয়, প্রিপেড মিটারের বিলিং কিভাবে হয়, এইগুলো নিয়েও ঘাটতি আছে। তো ভোক্তার স্বার্থ দেখার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা ইতোমধ্যে নিয়েছেন? এমনিতে যেটা ধারণা বা আইনগত যে দায়িত্ব বিইআরসির আছে, এটা সবাই পপুলারলি বলে থাকেন যে আমরা ভোক্তার অধিকারের দিকে নজর রাখি না। আমি কথাটা পূর্ণাঙ্গ সত্য মনে করি না, কারণ এখানেও যদি বিদ্যুতের দামও যদি আমরা দেখি যে এখানে যেখানে ক্রয় মূল্য 13 টাকার উপরে পড়তেছে, আমরা কিন্তু মূল্য নির্ধারণ করেছি তার চেয়ে অনেক অনেক কম, এবং এক্ষেত্রে সরকারকে এখনও প্রচুর সাবসিডি দিতে হবে। ট্র্যাডিশনালি ঐতিহাসিকভাবে বাংলাদেশে এনার্জি সেক্টরে মূল্য সবসময়ই কমার্শিয়াল ভ্যালুর চেয়ে অনেক কম ধরা হয়। আমরা অভ্যস্ত আসলে কম দাম দিয়ে, আমরা কমার্শিয়াল ভ্যালু দেই না। এখানে আপনি অদক্ষতা কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন। পূর্ববর্তী সরকারের সময় বিশেষ করে এই কুইক রেন্টাল এবং আইপিপিগুলা নির্বাচনে বিশেষ আইনের অধীনে নেগোসিয়েশন সঠিকভাবে করা হয়েছে বলে আমি সব ক্ষেত্রে মনে করি না। আমরা যদি কুইক রেন্টালের রিনিউয়ালগুলো দেখি, যেখানে 16 টাকা রেট ছিল ইনিশিয়াল রেট পার ইউনিট বিদ্যুৎ, সেখানে রিনিউয়ালের সময় হয়তো এটা হয়েছে 15 টাকা, অথচ প্রথম 3 বছরে তার বিনিয়োগ উঠে যাওয়ার কথা, উঠে গিয়েছেও, কিন্তু দ্বিতীয় পর্যায়ে রিনিউ করার সময় আমরা কিন্তু দাম প্রায় এক রেখেছি। এই বিষয়গুলি আসলে এতে প্রভাব ফেলেছে। ভোক্তার যে অধিকার আছে এবং ভোক্তার স্বার্থ রক্ষার জন্য বিইআরসির যে ভূমিকা, নিঃসন্দেহে আমি মনে করবো যে আমরা চেষ্টা করি এই ভূমিকা পালন করতে, যে কারণেই কিন্তু কমার্শিয়াল ভ্যালুতে আমরা যাই না, আমরা সাবসিডাইজড ভ্যালুতে এখন পর্যন্ত রয়েছে। মিটারের কথা, প্রিপেড মিটারের কথা আপনি উল্লেখ করেছেন। প্রিপেড মিটারের বিষয়টা পরীক্ষা করা হয়েছে সরকার থেকেও, আমাদের থেকেও। সরকার একটা কমিটি করেছিলেন যেখানে ভাইস চ্যান্সেলর অফ বুয়েট সভাপতি ছিলেন, এবং ওই কমিটিও যেটা দেখেছেন যে প্রিপেড মিটারে আসলে কোনো বর্ধিত টাকা নেওয়া হচ্ছে না, টাকা কাটা হচ্ছে না। এই পদ্ধতি নিয়ে এর বিরুদ্ধে যেমন বক্তব্য আছে, এর পক্ষেও বক্তব্য আছে।
প্রচুর গ্রাহক আছেন যারা চান যে প্রিপেড মিটার চলমান থাকুক, এবং এটা থাকবে। আপনি যেটা বলেছেন এডুকেটিং দ্য কনজিউমার, এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা আপনার এই প্রশ্নটা আমি গুরুত্বের সঙ্গে নিলাম। এটা যাতে আরও, ইতিমধ্যে পিডিবিকে বলেছিলাম যে বিভাগীয় পর্যায়ে অন্তত তারা যেন এটা অবহিতকরণ কর্মশালা করে, এটা যেন আরও বড় আকারে ইউটিলিটিগুলো করে, সে বিষয়ে আমরা পরামর্শ তাদেরকে দিব। বাট ভোক্তা সবসময় এখানে একটা পক্ষ, ইউটিলিটি এবং ভোক্তা দুইটা পক্ষ এখানে, এবং কেউ কারো শত্রু না এই ক্ষেত্রে। ইউটিলিটিকে সার্ভাইভ করতে হবে, ইউটিলিটিকে সেবা করার জন্য। সো সেই বিষয়টাও আসলে বিআরসির দেখার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শ্বেতপত্র হয়েছিল সেখানে বিদ্যুতের একটা পার্ট ছিল, এবং এটা নেতৃত্ব দিচ্ছিলেন প্রফেসর তামিম, এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তিনি ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে ক্যাপাসিটি চার্জ যেটা দিতে হচ্ছে এটা প্রচলিত নিয়ম, এটা দিতে হবে, কিন্তু তাদের বিবেচনায় প্রায় 40,000 কোটি টাকা, 38 থেকে 40,000 কোটি টাকা অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে, এবং এটা থেকে সরকারের একটা পদ্ধতি বের করা দরকার, পথ বের করা দরকার, যাতে বেরিয়ে আসা যায়। এই বিষয়টি কি আপনারা বিবেচনায় নিয়েছেন কিনা পুরো ফিনান্সিয়াল অ্যানালিসিস করার? এই বিষয়টা বিআরসিতে আমরা বিবেচনায় এইভাবে নেইনি যে কিভাবে বেরিয়ে আসা, যেটা সরকারের বিষয়, সরকার চুক্তি করেছে। বাট আমরা যেটা বললাম যে এটা আমরা নির্দেশনায় পিডিবিকে সুনির্দিষ্টভাবে বলছি, এই ইস্যুগুলি, ক্যাপাসিটি চার্জের ইস্যু, অ্যাভেলেবিলিটির ইস্যু, হিট রেটের ইস্যু, এই বিষয়গুলি তারা যেন সুনির্দিষ্টভাবে দেখে। কারণ ক্যাপাসিটি চার্জ প্রত্যেকটা ইউনিটের সঙ্গে, প্রত্যেকটা আইপিপির সঙ্গে ইন্ডিভিজুয়াল চুক্তির মাধ্যমে নির্ধারিত। সেই চুক্তি থেকে যদি বেরিয়ে আসা যায়, বেরিয়ে আসা হয়, তাহলে হয়তো এই ক্যাপাসিটি চার্জটা বহন করতে হবে না, বাড়তি ক্যাপাসিটি চার্জটা। এখানে দুটো বিষয়, একটা হলো যে আপনার ভবিষ্যৎ চাহিদা, এই ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আমরা রিটায়ারমেন্টে যেতে হবে প্ল্যান্টস, কারণ চাহিদা ভবিষ্যতে বাড়বে। এবং এই বছরের বাজেট বক্তৃতায় বলা হয়েছে যেটা, যে 2030-এ একটা চাহিদার প্রক্ষেপণ করা হয়েছে এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। 35-এ এটা একটা সমন্বয়ের প্রয়োজন পড়বে। কারণ আমি যেটুকু মনে করি, যেহেতু আমার এই মুহূর্তে অতিরিক্ত সরবরাহ রয়েছে 17,000 মেগাওয়াটের বিপরীতে বা 16,000 মেগাওয়াটের বিপরীতে আমার 28,000 মেগাওয়াট, প্লাস আমি যদি ক্যাপটিভ চিন্তা করি আরও 6,000 মেগাওয়াট রয়েছে। ফলে আমি যখনই বর্ধিত বিনিয়োগ করতে যাব জেনারেশনে, অত্যন্ত সতর্কতার সঙ্গে এটা করা উচিত। বরঞ্চ আমি উৎসাহ দেব, আমি পিডিবিকে বলেছি যে তারা যেন রিনিউয়েবলের দিকে মনোযোগ দেয়। পিডিবির জমি আছে 5,500 একর জমি আছে মাতারবাড়িতে, মহেশখালীতে। এই 5,500 একর জমির 500 একর নর্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য যদি প্রয়োজন হয় রেখে দিয়ে, বাকি 5,000 তারা অনায়াসে এই মুহূর্তে রিনিউয়েবলের জন্য দিয়ে দিতে পারে, নিজেরা করতে পারে, এবং পিপির মাধ্যমে ব্যক্তিগত খাতকে উৎসাহিত করতে পারে। না, ধন্যবাদ। আমি একটু অন্যদিকে আসি, যেটা মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে যে মে মাসে এলপিজির দাম আপনারা 2বার সমন্বয় করেছেন পদ্ধতিগত কারণে, এবং পরের মাসে কিছুটা কমেছে, কিন্তু বলা হচ্ছে সেই রিপোর্টে যে এলপিজির দাম বেড়ে যাওয়ার কারণে প্রান্তিক ব্যবহারকারীরা এর ব্যবহার কমিয়ে দিয়েছেন, ফলে চাহিদা সংকুচিত হচ্ছে। তো এই বিশ্ববাজারের উপর যেহেতু আমরা নির্ভরশীল, তো এটার ক্ষেত্রে এই ধরনের অবজারভেশন বাজারের উপর নির্ভর করে এটা হচ্ছে। আমরা দাম নির্ধারণ করি মূলত যে সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটা বলে, সৌদি সিপি, তার উপরে এবং ফ্রেটের উপরে। মে মাসে যেটা অস্বাভাবিক বৃদ্ধি ছিল, তার অন্যতম কারণ ছিল ফ্রেট। আমরা ফ্রেট সেখানে অনেকখানি বাড়িয়েছিলাম এই কারণে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ফ্রেট এবং ইন্স্যুরেন্স বেড়ে গেছিলো জাহাজের। তো ফ্রেট, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার কস্ট মিলিয়ে যে প্রিমিয়াম ইনফ্যাক্ট ইট ওয়াজ স্কাই রকেটিং। অনেক আমরা $250 ফ্রেট নির্ধারণের পরেও বা প্রিমিয়াম নির্ধারণের পরেও কোনো আমদানিকারক $288, $300 তারা ইম্পোর্ট করেছেন। সো যে কারণে না বাড়িয়ে উপায় ছিল না। এবং আমরা যদি খেয়াল করি, আমরা অনেক সময় ভারতের উদাহরণ দিই এলপিজির ক্ষেত্রে। ভারতে কিন্তু একই সময়ে তারা 2,000 রুপি থেকে 3,000 রুপিতে 1,000 রুপি বেরিয়েছে একাদেশে 19 কেজির সিলিন্ডার, যেটা আমাদের চেয়েও বৃদ্ধির হার সেখানে বেশি। আমরা আশা করতেছি যে হয়তো সিপি যেমন কমে আসবে, ফ্রেটও কমে আসবে ইন ফিউচার,
হয়তো দাম ধীরে ধীরে কমে আসবে। না, ধন্যবাদ আপনাকে। আর আপনি যেটা যেটা হচ্ছে বলছিলেন যে চাহিদা কমেছে নিঃসন্দেহে এলপিজির দাম বেড়ে যাওয়াতে অনেকেই কিন্তু ইলেকট্রিক্যাল চুলায় কনভার্ট করেছে, যেটা ইন্ডাকশন চুলা বলে। কুকার, আমি ওই ইন্ডাকশন কুকারের ব্যাপারে ছোট্ট একটা কোয়ারিতে আসবো, কিন্তু যেটা হচ্ছে আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 যেটা চূড়ান্ত করা হয়েছে, সেখানে একটা ক্লজ আছে যে ইউটিলিটি অব্লিগেশন ফর রিনিউয়েবল এনার্জি, যেটা অন্যান্য দেশে এখন চালু আছে, যেটা সেডাকে একটা ওয়ার্কআউট করতে বলা হয়েছে। কিন্তু সেডা এখনও এটা নিয়ে কাজ শুরু করতে করেনি। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে নাকি বিআরসির পক্ষ থেকে ইউটিলিটিগুলো যে পরিমাণ বিদ্যুৎ বিক্রি করবে তার একটা অংশ নবায়নযোগ্য উৎস থেকে নেয়ার জন্যে আপনারা কোনো নির্দেশনা প্রথমে মানে উপদেশ এবং পরবর্তীতে বাধ্যতামূলক করার এই ধরনের কোনো উদ্যোগ নেয়ার পরিকল্পনা আছে কিনা? না, এই ধরনের কোনো চিন্তা বিআরসিতে আমরা এখনো করছি না। বাট আমরা যেটা করছি যে আমরা জানি যে ইন্টারিম সরকারের সময় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি অনুমোদিত হয়েছে। এই পলিসির কিছু লিমিটেশন আছে যেটা আমরা মনে করি। ইতিমধ্যে আমরা ইউটিলিটিস থেকে আমরা হুইলিং চার্জ এবং কথিত একটা ক্ষতিপূরণের একটা প্রস্তাব পেয়েছি, যেটা আমরা এখনও পরীক্ষা করছি। আমরা মনে করি আমরা যদি উৎসাহিত করতে চাই রিনিউয়েবলসকে, আমাদের এই বিষয়টা বিবেচনা করা দরকার জরুরিভাবে, গুরুত্বের সঙ্গে, যে আমরা সরকারের জন্য বলছি যে এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসবো কিনা এই সময়ে। আমি চাই যে সরকার আরও উদার হোক রিনিউয়েবলসের ক্ষেত্রে, এবং যারা রিনিউয়েবলসে যারা মিউচুয়াল মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে চায়, দে শুড বি প্রোভাইডেড উইথ বেটার সাপোর্ট, পলিসি সাপোর্ট বাই দ্য গভর্নমেন্ট। কারণ আমাদের অত্যন্ত জরুরি এটা। 2030 সালের মধ্যে যদি আরএমজি সেক্টর 42.5% রিনিউয়েবলস ব্যবহার না করে, তাহলে কিন্তু ইউরোপের ইউনিয়নের মার্কেট আমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে। Right. যে খাত থেকে আমাদের 85% এক্সপোর্ট আর্নিং আসে, সেই খাত যেন ঝুঁকিতে না পড়ে, এটা আমি মনে করি যে বিদ্যুৎ বিভাগ, পাওয়ার ডিভিশন এবং পিডিবি এটা ভালোভাবে দেখবে। পিডিবি এবং অন্যান্য ইউটিলিটিসে যারা আমাদের সহকর্মীরা যারা আছেন, যারা মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, তাদের হয়তো একটা মন ছবির পরিবর্তন আনতে হবে। যখন বিদ্যুৎ উৎপাদন তারা চিন্তা করেন, তারা পাওয়ার প্ল্যান্টের ভবন, টাওয়ার ইত্যাদি তাদের চোখে ভাসে। তাদের চোখে এটা ভাসতে হবে যে বিদ্যুৎ ফ্রম এ ফ্ল্যাট ল্যান্ড, ফ্রম ফ্ল্যাট প্যানেলস, মানে ডিস্ট্রিবিউটেড জেনারেশনের কথা, নিজস্ব চাহিদা নিজেই উৎপাদন করার। সো এই জিনিসটা তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আপনার কি কোনো মানে ডেডলাইন আছে যে এই যে হুইলিং চার্জ এবং ক্ষতিপূরণ এই সব মিলিয়ে যে প্রায় প্রতি ইউনিটে মানে 3 টাকার মতন প্রস্তাব করা হয়েছে, যেটা এই মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট ফর রিনিউয়েবল এটা অসম্ভব করে তুলবে, সেইটা নিয়ে ফাইনালি একটা সিদ্ধান্ত কতদিনের মধ্যে যেতে পারবেন বলেন? এটা আমি যেটা ভাবছি যে সরকার ইতিমধ্যে বলেছেন যে তারা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসি পুনর্বিবেচনা করছেন। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা জুন মাসের মধ্যে নতুন নীতিমালা আসতে পারে। তো আমার ধারণা নতুন নীতিমালাটা আসা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে। ধন্যবাদ। আমাদের সবসময় এখানে জ্বালানি দাম নির্ধারণ নিয়ে, বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি আমদানি নির্ভর একটা দেশ, তাতে কোনো সন্দেহ নাই। বর্তমানে আমদানি নির্ভরতা 65% প্রায়। ফলে দেশে গ্যাস, বিদ্যুৎ, তেল, এলপিজি সব কিছুর দামই বিশ্ববাজারের উপর নির্ভরশীল, একই সাথে নির্ভরশীল ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের সাথে। বর্তমানে এলপিজি এবং জ্বালানি তেলের দাম একটা সুনির্দিষ্ট ফর্মুলার আওতায় প্রতি মাসে সমন্বয় করা হচ্ছে। জ্বালানি তেলের দাম মন্ত্রণালয় সমন্বয় করছে, এলপিজির ক্ষেত্রে আপনারা কমিশন নিজে করছে। ইতিমধ্যে বিপিডিবি তার প্রস্তাবে বলেছিল 6 মাস পর পর পাওয়ার ট্যারিফ রিভিউ করা। কমিশন কি মনে করে গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রেও এই ধরনের গণশুনানির মাধ্যমে একটি ফর্মুলা তৈরি করে এই বিশ্ববাজার, ডলারের দাম এবং অন্যান্য এফেক্টগুলো বিবেচনা করে প্রতি মাসে দাম সমন্বয় করা উচিত, তাতে কমা বা বাড়া যাই হোক একবারে প্রভাব পড়া থেকে ভোক্তারা রক্ষা পাবে? কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি না বিদ্যুৎ খাতে এখনো এই পর্যায়ে আমরা গিয়েছি। বাট বিদ্যুৎ খাতে আমাদের যে বিধান আছে, রেগুলেশন আছে, সেখানে এইটুকু সুযোগ আছে যে আমরা সব মাসে করতে পারি। এটা আমরা একটা প্রেডিক্টেবল সময়সীমা রাখতে পারি যে 6 মাস পরে আমরা এটা পুনর্বিবেচনা করব। এটা বিআরসি এর আগে করেনি, বাট এটা আমরা করতেও পারি হয়তো, কারণ পিডিবিও প্রস্তাব করেছে এটা। এটা আমরা গণশুনানির মাধ্যমে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে
যে আমরা নির্দিষ্ট সময়ান্তে এটা পুনর্বিবেচনা করব কিনা। ধন্যবাদ। আমি একদম শেষ প্রশ্ন যে বিষয়টা নিয়ে আসছি যে ইন্ডাকশন কুকার মানে গ্যাসের বিকল্প হিসাবে বা পাইপ গ্যাস যাদের বাসায় আছে তারাও গ্যাসের চাপ না পাওয়ার কারণে এই সংকট আরও প্রলম্বিত হবে, এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝছি। ইন্ডাকশন কুকার ব্যবহার হচ্ছে, কিন্তু স্ল্যাব ওয়াইজ যদি অনেকেই মানে আমাকে তাদের কনসার্ন বলেছেন যে এই গত মাসে ইন্ডাকশন কুকার ব্যবহার করার জন্য তার স্ল্যাবের পরিমাণটা বেড়ে গেছে। আপনারা কি ভবিষ্যতে এই বিষয়টা বিবেচনা করবেন যে কুকিং এর বিকল্প মানে ইন্ডাকশন কুকার কুকিং গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করলে তার জন্যে একটা সুনির্দিষ্ট ফ্ল্যাট রেট বা এই ধরনের কোনো বিবেচনা করার কারণ? এটা খুব সহজ হবে না, এটা খুব সহজ হবে না। বাট আমরা যেটা করতে পারি এটা হলো যে আমরা ইতোমধ্যে আমাদের বিএআরসির একটা গবেষণা তহবিল আছে, যে গবেষণা তহবিলটা ইতোপূর্বে ব্যবহার করা হয়নি। এই বর্তমান কমিশন আসার পর আমরা প্রথমে একটা কাজ করতেছি বুয়েটের সহায়তা নিয়ে, এটি হলো গ্যাসের ব্যবহারের উপরে মিটারের প্রভাব। সো মিটার এবং নন মিটার গ্যাসের যে পার্থক্য, এই বিষয়টা আমরা একটা গবেষণা আমরা চালু করেছি, যেটা বুয়েট করতেছে। এটা 9 মাসের সময়সীমা আছে। এটা আমার ধারণা এটা বাই ডিসেম্বর এটা আমরা একটা ফলাফল পাবো, অথবা ডিসেম্বরে শেষ হবে, আমরা হয়তো পরের মাসে ফলাফলটা পাবো। আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় নির্ধারণ করেছি এই গবেষণার জন্য, এই তহবিলটার জন্য, রেগুলার জন্য এই তহবিল থেকে আমরা গবেষণা করতে পারি। নইলে আমরা তথ্য খুঁজতে হয় এবং অনেক সময় অনির্ভরযোগ্য তথ্য অথবা পুরনো তথ্য ব্যবহার করতে হয়। সো আমরা যেন তা না হয়, আমরা সেহেতু এই তহবিল থেকে অনেকগুলো বিষয়ে গবেষণা করব। এই ইন্ডাকশন চুলার যে বিষয়টা, এটা নিঃসন্দেহে এটা আসতে পারে এর মধ্যে যে বিকল্প জ্বালানি হিসাবে। কমিশন তো একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে আমরা 16 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি অর্থনৈতিক দায় বিচার বিশ্লেষণ না করে মূল পরিকল্পনা থেকে সরে গিয়ে এবং অপ্রয়োজনীয় প্রকল্প নেয়ার কারণে বিদ্যুৎ খাতের, বিশেষ করে বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। যার কারণে আপনি কমিশনের দায়িত্ব নেয়ার পরে একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনার লাইসেন্সিরা কোনো প্রকল্প গ্রহণ করতে গেলে যেটা দায় ভোক্তাদের উপর আসবে সেটা প্রায়র পারমিশন আপনাদের কাছ থেকে নিতে হবে এবং একটা আদেশও আপনারা জারি করেছিলেন। তো এটা প্র্যাকটিসের কোন পর্যায়ে আছে? এবং আপনি বলেছিলেন যে এই ইউটিলিটিগুলোর কস্ট এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্যে অডিট করবেন আপনারা, সেটাই বা কোন পর্যায়ে আছে? এই বিষয়ে আমাদের যে দক্ষতা, যেহেতু বিআরসি এই কাজটা আগে করেনি, দক্ষতার ঘাটতি আমাদের আছে, সামর্থ্যের ঘাটতি আছে। আমরা এই মুহূর্তে যে কাজটা করছি যে আমরা ইতিমধ্যে 3 বছরের ফিনান্সিয়ালস রিপোর্ট আনিছি ইউটিলিটিস থেকে। এই বছর জুন মাসে শেষ হবে। তারা ইউটিলিটিসগুলো ইউজুয়ালি সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট কমপ্লিট করে। এই বছর রিপোর্ট যেন টাইমলি চলে আসে, আমরা তাদের পত্র দিব। আর আমরা একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম নিয়োগ করব, তাদের ইন্ডিভিজুয়াল ইউটিলিটির 3 বছর এবং 4 বছরের এই ফিনান্সিয়ালস বিশ্লেষণ করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। প্রকল্পের ক্ষেত্রে যেটা আমি শুনানির সময় বলেছি, আমরা প্রত্যেকের ইউটিলিটিসকে তাদের যে কর্পোরেশনগুলি আছে, পিডিবি, বিপিসি এবং পেট্রোবাংলা, তাদেরকে জ্বালানি বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে আমরা পত্র দিয়েছি যে যেন আইন অনুযায়ী যে দায়িত্ব বিআরসিকে দেওয়া হয়েছে সে দায়িত্ব পালনের জন্য বিআরসিকে সহায়তা করা হয়। অর্থাৎ যে কোনো প্রকল্প গ্রহণের পূর্বে পূর্বানুমোদনের জন্য যেন তারা বিআরসিতে পাঠানো হয়। আমি আশা করি তারা আমাদের কাছে পাঠাবে এই ধরনের প্রকল্প। না পাঠালে দে উইল বি ইন প্রবলেম, কারণ আমরা যখন ট্যারিফ নির্ধারণের সময় সেই প্রকল্পগুলো বিবেচনায় আসবে না। এবং আমরা এমনও চিন্তা করছি যে আমরা সরকারকে জানিয়ে, অর্থাৎ উভয় বিভাগকে জানিয়ে প্ল্যানিং কমিশনকে আমরা রিকোয়েস্ট করব বিআরসির পূর্ব অনুমোদন ব্যতীত যেন কোনো প্রকল্প তারা প্রসেস না করে। যদি করে তারা করতে পারে, বাট এতে আইন লঙ্ঘন হবে, এটা যেন তারা জেনে রাখে। এই জন্য ধন্যবাদ জালাল আহমেদ, এনার্জি অ্যান্ড পাওয়ারকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।